আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। জাতীয় সংসদে পুলিশ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে বিরোধী দল ও বিএনপির ক্ষোভ, সংসদে মানবাধিকার কমিশন গঠনের দাবি। অর্থ দিয়ে সময়মতো পণ্য পাওয়া বা বিনা বা কম শুল্কে রপ্তানির সুযোগ চাইলেন বাণিজ্যমন্ত্রী, জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠক। এবং পদ্মা সেতুকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় নতুন বিনিয়োগ শুরু, পরিত্যক্ত মাওয়াঘাটেও পর্যটন সম্ভাবনা। আমার জীবন এখন ফুরফুরা। আনোয়ার শীট সব সিজনেই ফিট। প্রিয় দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পুলিশ বাহিনীর কর্মকাণ্ডে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল ও বিএনপি দলীয় সংসদ সদস্যরা। বিএনপির অভিযোগ, পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনকে বিলুপ্ত করে পুলিশকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া উচিত। বিরোধী দল বলেছে, সংসদ সদস্যদের নিয়ে একটি মানবাধিকার বিষয়ক কমিটি করতে হবে, যারা পুলিশি ঘটনার তদন্ত করবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। জাতীয় সংসদে সম্পূরক বাজেটের উপর আলোচনা শেষে 2021-22 অর্থ বছরের সম্পূরক বাজেটের প্রস্তাবিত ব্যয় নিয়ে মঞ্জুরি দাবি সম্পর্কিত আলোচনা। সেখানে জননিরাপত্তা খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় সম্পর্কিত আলোচনার সূত্রপাত হলে বিএনপি দলীয় সংসদ সদস্যরা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এই সরকারের অধীনে পুলিশ আর কোনো রাষ্ট্রীয় বাহিনী নয়, পরিণত হয়েছে পুরাপুরি একটি দলীয় বাহিনীতে। এটা হাড়ে হাড়ে টের পায় এই সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার পথে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেই বিএনপির নেতাকর্মীরা। পুলিশ বাহিনীর বিরুদ্ধে আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ, পুলিশ বাহিনীর বিরুদ্ধে আজকে গুমের অভিযোগ, পুলিশ বাহিনীর বিরুদ্ধে আজকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। এগুলো অসত্য নয় মাননীয় স্পিকার, শুধুমাত্র একটি কারণ যে ক্ষমতায় আমরাকে থাকতে হবে। আজকে নির্বাচন কমিশন নামে যে প্রতিষ্ঠানটি মানুষের বিলুপ্ত করে দেন, এটাকে পুলিশ বাহিনীর হাতে ন্যস্ত করে দেন। কারণ কি প্রয়োজন খামাকা আপনার? মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প 2041 সেই পর্যন্ত যতদিন থাকবেন ততদিন পর্যন্ত নির্বাচন কমিশনের দরকার নাই। পুলিশের আইজিপি আপনার এটা প্রধান করে দেন। বিরোধী দলের সংসদ সদস্য পুলিশকে জনগণের হয়ে কাজ করতে বলেন। আজকে আমাদের পুলিশকে দায়বদ্ধ করা প্রয়োজন। আমি আগেও বলেছিলাম, পুলিশকে যদি আভ্যন্তরীণ দায়বদ্ধ করা যেত তাহলে বহিঃশক্তি থেকে আমাদের স্যাংশন আসতো না। এই সংসদে একটা মানবাধিকার বিষয়ক স্পেশাল কমিটি করা প্রয়োজন। স্বাস্থ্য খাতের ব্যয় নিয়ে আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবেলা ও ভ্যাকসিন নিয়ে সরকারের অবস্থান জানান। বিরোধী দলীয় এমপি মহোদয়রা যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন, ওনাদেরকে ভ্যাকসিন ডোজ আরেকটা বেশি দেওয়া দরকার। তা আমরা সেটাও 4th বুস্টার ডোজ দেওয়ার আমরা ব্যবস্থা করব। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল লোকের বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে, কাজে আপনাদেরকে 4th ডোজেরও ব্যবস্থা করব বিনামূল্যে। এক আলোচনায় জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্টে রিং পরানোর পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে 72 ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। এরপর মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বেগম জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আজকে তাকে দরকার আমাদের, তার অনুপস্থিতিতে তার স্মৃতিকে ধরে আমরা এগিয়ে যাব, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ মেহেরবানি, তিনি মেজে আছেন এবং তাকে আমাদের পাশে পেলে আমাদের আগ্রহ অনেক বেশি গতিশীল হবে। সরকারকে বাধ্য করতে হবে, এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে দেশে গণতান্ত্রিক একটা আবহাওয়া হয়, একটা দায়িত্বশীল সরকার আসে এবং সে সরকার অন্যায়ভাবে কারারুদ্ধ দেশের বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়। আবারও নিষ্ফল বৈঠকের হতাশা নাকি যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান সহ ইউরোপীয় অন্য বড় দেশগুলো শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছতে পারবে? বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকের দ্বিতীয় দিনে এই আলোচনায় মুখ্য হয়ে ওঠে।
পরাশক্তিদের ক্ষমতার লড়াইয়ের রেসে যাতে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো অর্থ দিয়ে সময়মতো পণ্য পায়, উৎপাদিত পণ্য বিনা শুল্কে বা কম শুল্ক দিয়ে রপ্তানি করতে পারে, সেই সুবিধার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন, স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের প্রত্যাশা অনুযায়ী সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই কম। রিজভি নওয়াজের রিপোর্ট। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলনের দ্বিতীয় দিনে আলোচনা হয়েছে খাদ্য নিরাপত্তা, জীবাশ্ম জ্বালানি ভর্তুকি সংস্কার, প্লাস্টিক দূষণ এবং পরিবেশ বান্ধব ও টেকসই প্লাস্টিক বাণিজ্য নিয়ে। সদস্য দেশগুলো করোনা পরবর্তী জীবন জীবিকার যুদ্ধে টিকে থাকার চ্যালেঞ্জ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দরিদ্র দেশগুলোতে যে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, সেই শঙ্কার কথাও উঠে আসে আলোচনায়। আমরা বলছি 26 সালের পরেও আমরা আমাদের এটা বাড়াতে চাই, বাড়ানো দরকার আমাদের জন্য। 33 সালের পর্যন্ত যেটা আছে সেইটা আমরা চেয়েছি। আমরা একটা অবস্থান ভালো হয়েছে বলেই তো গ্র্যাজুয়েট হচ্ছি, কিন্তু সেইটাকে হঠাৎ করে বন্ধ করে দিলে একটা চাপ আসবে। অ্যাটলিস্ট স্মুথ একটা ট্রানজিশনের জন্য আমাদের আরেকটু সময় দেওয়া হোক, অ্যাটলিস্ট আমরা সেইটা পাই। এই জন্য আমরা চেষ্টা চালাচ্ছি যে আরও কিছুদিন বাড়ায় দেওয়া হোক। পাশাপাশি আমরা FTA PTA করে সিচুয়েশনটা কোঅর্ডিনেট করার চেষ্টা করছি। দিনভর দফায় দফায় বৈঠক করেও ঐক্যমতে পৌঁছাতে পারেনি উন্নত দেশগুলো। কাজেই দিন শেষে হতাশাই বেড়েছে বাংলাদেশের মতো দেশগুলোর। চালে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, সবই হয়েছে, কিন্তু প্রতি বছর তো প্রায় 2 মিলিয়ন পিপুল আমাদের নতুন জন্মাচ্ছে। তারপরে রোহিঙ্গারা এসে জুটেছে আমাদের সাথে, সেখানেও প্রতি বছর 30,000 সন্তান জন্মাচ্ছে। সব মিলে আমরাও খুব ভালো পজিশনে নাই, দো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এইসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং একটা কথা কনক্লুশনে সেটা হয়েছে যে আমরা উই শ্যাল হ্যাভ টু বি টুগেদার। বিশ্ব বাণিজ্যে নিজেদের সুবিধা বজায় রাখতে WTOতে স্বাভাবিক দর কষাকষির পাশাপাশি রাজনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যেতে হবে বাংলাদেশকে, পরামর্শ বিশ্লেষকদের। আমরা বৈপরীত্যমূলক বিভিন্ন ধরনের স্ট্যান্ড পাচ্ছি, সেটা ট্রিপসের ক্ষেত্রে পাচ্ছি, আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে এখানে যে আলাপ আলোচনা হচ্ছে সেখানেও কোনো ধরনের কিন্তু কনসেনসাস বেসড টেক্সট আমরা আনতে পারছি না। কেবলমাত্র আমাদের ইস্যু নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু হবে না। যদি বিগ টিকেট ইস্যুগুলো যদি কোনো একটা সিদ্ধান্ত হয়, তো তাহলে তখন ওইটার পাশাপাশি আমাদেরকেও হয়তো কিছু আমাদের যাতে সুবিধা হয় সে ধরনের সিদ্ধান্ত আসতে পারে। বৈঠকের তৃতীয় দিনে সদস্য দেশের প্রতিনিধিদের সামনে মহাপরিচালক এনগোজি আইওয়ালা WTOর তহবিল সম্পর্কিত রিপোর্ট পেশ করবেন। যুদ্ধে জেতার জন্য ক্ষমতাধর দেশগুলো এখন আসলে অস্ত্রের বদলে খাদ্যপণ্য, ওষুধ, তেল, গ্যাস, বিদ্যুৎকে ব্যবহার করছে, আর এর খেসারত দিতে হচ্ছে কোটি মানুষকে। তাই বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাণিজ্য বিষয়ক অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের চেয়ে বারবার উঠে আসছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশ্ব বাণিজ্য সংস্থা কি অতীতের মতো দাঁত নখহীন এক বাঘ হয়ে থাকবে, নাকি ক্ষমতাধর দেশগুলোকে আলোচনার টেবিলে বসিয়ে একটি সমঝোতায় পৌঁছাবে? রিজভি নওয়াজ, চ্যানেল আই, সুইজারল্যান্ড। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অঞ্জন চৌধুরী ও এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের উপাচার্য রুবানা হককে সংবর্ধনা দিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। এমন অর্জনে অভিনন্দন জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে দেশে আরও সিনেপ্লেক্স ও সিনেমা হল নির্মাণ হওয়া প্রয়োজন। শাকির আদনানের রিপোর্ট। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সভাপতি ও মাছরাঙ্গা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বিশ্ব সুন্দরীর প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আর প্রথম বাঙালি নারী হিসেবে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের উপাচার্য নির্বাচিত হয়েছেন অ্যাটকোর কার্যনির্বাহী পরিচালক ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রুবানা হক। গুণী এই দুজনকে সংবর্ধনা জানাতে রাজধানীতে অ্যাটকোর আয়োজন। গার্মেন্টসে যখন আমি প্রেসিডেন্ট ছিলাম বিজিএমইতে, সেটা এক ধরনের অভিজ্ঞতা, কিন্তু একই সাথে এখন আমি ফেলোশিপও করছি হার্ভার্ড নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, আবার একই সাথে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর। আমার মনে হয় এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এই আজকে ভাইস চ্যান্সেলর হওয়াটা। যে ছবিটার জন্য আমি এবার জাতীয় পুরস্কার পেয়েছি, সেটা আসলে আমাদের দেশের মুক্তিযুদ্ধের উপরে একটা বীরাঙ্গনার উপরে স্টোরি। আমাকে যখন এই বিষয়টাকে আমার কাছে নিয়ে আসলো যে নাম বিশ্ব সুন্দরী আছে, নাথ নো ওয়ে, প্রশ্নই আসে না, তখন আমাকে বলা হলো আপনি স্ক্রিপ্টটা একটু পড়েন। তো স্ক্রিপ্টটা যখন আমি পড়লাম, দেখলাম যেখানে আসলে ইট ইজ অল আওয়ার হার্ট। অ্যাজ এ ফ্রিডম ফাইটার হিসাবে
এর থেকে আর সুন্দর কিছু হতে পারে না। এমন গৌরবময় অর্জন তাদের কাজের গতি আরো বাড়াবে। আমি কিন্তু মনে করি একটা ফ্যামিলি, একটা পরিবার, একটা এই ধরনের অনুষ্ঠানটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাতে হয় কি আমরা সবাই কিন্তু উই বিকাম ভেরি ভেরি ক্লোজ, এবং আমরা সবাই যারা আমাদের পরিবারের যে কেউ যদি কিন্তু কোনো জিনিস যদি অ্যাচিভ করেছে, তো আমরা সবাই একসাথে মিলে কিন্তু আজকে আমরা সেলিব্রেট করতেছি। আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা 492টি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা নিয়েছি, সমীক্ষা চলছে। সেখানে প্রত্যেকটি সাংস্কৃতিক কেন্দ্রে একটি সিনে কমপ্লেক্স থাকবে, সেখানে প্রত্যেকটিতে একটি মাল্টিপার্স। এটি যদি হয় তখন আমরা রুচিসম্পন্ন দর্শক এখনও কিন্তু আছে, হলের পরিবেশ ভালো না বলে যেতে পারে না। আমরা আশা করি সেই সুদিনটা আবার ফিরিয়ে আসবো। আমাদের সিনেমা শিল্প ভবিষ্যতের দিনগুলো ভালো হবে, খারাপ আর হবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বন্ধ হওয়া সিনেমা হল পুনরায় চালু হচ্ছে, অনেক নতুন নতুন সিনেপ্লেক্স নির্মিত হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। বিশেষ করে 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার পর অনেকেই উৎসাহিত হচ্ছে। সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সংশ্লিষ্টরা আরও আন্তরিকভাবে কাজ করবেন বলে বিশিষ্টজনদের প্রত্যাশা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে পদ্মা সেতু কাউন্টডাউন। পঁচিশে জুন উদ্বোধনের পর রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের মাইলফলক হবে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় নতুন নতুন বিনিয়োগ শুরু হয়ে গেছে, গড়ে উঠছে নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। সেতু চালু হওয়ার পর পরিত্যক্ত মামাঘাটেও পর্যটন সম্ভাবনা দেখছেন অনেকে। আক্তার হোসেনের রিপোর্ট। কৃষি উদ্যোক্তা রিয়াজুল ইসলাম সম্রাট পদ্মা সেতুর নিকটেই ভগ্নিপতির সহায়তায় গড়ে তুলেছেন এই পোলট্রি খামার ও খাবারের ব্যবসা। পদ্মা সেতুর কারণে নানা উন্নয়ন এবং এই এলাকার মানুষের ভাগ্যবদলের কথা জানান তিনি। এই সেতুটা হওয়াতে সবাই মোটামুটি উপকৃত। দক্ষিণাঞ্চল প্লাস আমাদের সাথে কমিউনিকেশনটা ভালো হয়েছে, আমাদের জায়গার ভ্যালুটাও বাড়ছে। আগে আমার এখানে খাদ্যটা পৌঁছাতে যেই ভাড়াটা লাগতো, এখন দেখা হলো আমাদের তার থেকে 25% ভাড়া কম লাগতেছে। আগে দেখা হলো তারা চাকরি করতে গেলে ঢাকা বসবাস করতে হতো, সপ্তাহে একদিন আসতো। এখন আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোকই প্রতিদিন আপ ডাউন করে তারা চাকরিতে যাচ্ছে। মাওয়া এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান বাবু পদ্মা সেতুর জন্য নিজেদের ভিটেমাটি ছেড়ে দিয়ে অবশিষ্ট জায়গায় গড়ে তুলছেন দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্ট। তার ভাই সোহেল জানান এই এলাকার বিনিয়োগ সম্ভাবনার কথা। জীবনযাত্রার মানটা অনেক উন্নয়ন হয়েছে, আমাদের এলাকাটা সুন্দর হয়েছে, অবকাঠামোর দিক দিয়েও আমরা বড় বড় চিন্তা করতেছি। পদ্মা সেতু আমাদের পাশে না থাকতো তাহলে তো আর আমাদের এই উন্নয়নের ছোঁয়া আমাদের গায়েও লাগতো না। অনেকেই চাচ্ছে এই জায়গার মধ্যে আরও ভারী স্থাপনা করার জন্য। অনেকে আরও আমার অনেক ফ্রেন্ডরা বা আমাদের অনেক সিনিয়র যারা আছে তারাও জায়গা চাইতেছে যে জায়গার মধ্যে উন্নয়ন করব বা ফ্যাক্টরি করব। ফেরিঘাটে যাত্রী পারাপারে যে ব্যস্ততা তা হয়তো কিছুদিন পর আর থাকবে না, কিন্তু এই এলাকায় নদী কেন্দ্রিক পর্যটন সম্ভাবনা দেখছেন অনেকেই। একটু খোলামেলা আকাশ, পদ্মার পার ঘোরার জন্য আমরা বেকুল থাকি। আসলে ঢাকার প্রান্তে থাকি কর্মব্যস্ততার মধ্যে। ইলিশের টানে আমরা হয়তো এখানে আসব, আর সাথে সাথে জায়গাটাকে যদি আরো সুন্দর করে ওই রিভার্স ট্যুরিজমের আওতায় আনা যায়, মানুষের কর্মসংস্থান হবে, আমরাও ঘুরতে আসতে পারবো। হোটেল বা রেস্টুরেন্ট অনেক গার্ডেন যদি এগুলো থাকে তাহলে আমার মনে হয় যে আরো সুন্দর হবে, ভালো হবে। যেই জায়গায় বেশি ইমপ্রুভ হবে, একটু সুন্দর ডেকোরেশন সবকিছুই হবে, সেখানেই তো আমরা যাব। একটু পর্যটন কেন্দ্র হলে মানুষজন ঘুরতে আসতে পারবে আর কি। বাচ্চাদের দেখা যায় খেলার জন্য কোনো সুযোগ সুবিধা করলে তখন দেখা যায় একটু ভালো হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের পাশাপাশি উন্মোচন হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। নতুন উদ্যোগ, নতুন বিনিয়োগে অর্থনৈতিক বিপ্লব ঘটবে এই এলাকায়। পদ্মার মাওয়া প্রান্ত থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে সংবাদে আরো একবার আমন্ত্রণ। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলীয় 13 জেলার 41টি উপজেলায় প্রস্তুত ক্লাব গঠন করা হচ্ছে। বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র ছাড়াও দুর্যোগের সময় করণীয় সম্পর্কে খেলায় খেলায় শিখবে শিক্ষার্থীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, ফায়ার সার্ভিসের কর্মীদের মতো দক্ষ করে গড়ে তোলা হবে শিক্ষার্থীদের। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দুর্যোগের সময় শিক্ষার্থীদের করণীয় কি, কিভাবে অন্যকে সচেতন করবে, এসব নিয়ে হাতে কলমে প্রথম প্রশিক্ষণ হয় গত বছরের সেপ্টেম্বরে কক্সবাজারে তৃণমূলের একটি বিদ্যালয়ে। এরপরই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব আসে প্রস্তুত ক্লাব গঠনের। এ বিষয়ে নিজে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তুলে ধরা হলো খেলায় খেলায় দুর্যোগ প্রস্তুতির নানা দিক। আজকে সিপিপি শুধু টিকেই থাকে নাই, এটা এক্সপ্যান্ড করছে, হরিজন্টালি এক্সপ্যান্ড করছে, ভার্টিক্যালি এক্সপ্যান্ড করছে, এবং সিপিপি সারা বাংলাদেশ পৃথিবীতে সিপিপিকে একটা রোল মডেল বলে গণ্য করা হয়। প্রস্তুত এমন একটা প্রচেষ্টা যেটা আমাদের আন্তঃপ্রজন্মকে অনুপ্রাণিত করতে চেষ্টা করছে। আমাদের প্রচেষ্টা হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশনকে চ্যাম্পিয়ন করে গড়ে তোলা, এবং যদি আমরা পরিবেশগত দিক থেকে আমাদের যত দুর্যোগ আসছে, নানান দিক থেকে যত দুর্যোগ আসছে, সেটার জন্য তাদেরকে আমরা প্রস্তুত না করতে পারি, তাহলে হয়তোবা আমরা আমাদের দায়িত্ব পরিপূর্ণভাবে করলাম না। আমাদের প্রতিষ্ঠানটি মূলত দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করে, দুর্যোগ ঝুঁকি হ্রাসের সচেতনতা মানুষকে পৌঁছানো নিয়ে কাজ করে, মানুষকে দুর্যোগে মোকাবেলায় অংশীদার করে এবং তাদের নিয়েই কাজ করে। মূলত এটাই হলো কমিউনিটি এঙ্গেজ ডিজাস্টার রিস্ক রিডাকশন। উপকূলের স্কুলগুলোতে প্রস্তুত ক্লাবের কার্যক্রম নিয়ে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, তারপরে খেলনা ব্যাংক আর হলো এক্সিকিউশন, তিনটি সংস্থা মিলে এইটা দাঁড় করিয়েছে। প্রাথমিক অবস্থায় 42টি উপকূলীয় উপজেলায় 42টি স্কুলকে এটা বাছাই করা হয়েছে। সেই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রস্তুত কমিটি গঠন করা হবে এবং তাদেরকেও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে ইনভলভ করা হবে। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা ভূমিকম্প, ভূমি ও পাহাড় ধস, বজ্রপাত, অগ্নিকাণ্ড সহ নানা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা জনগণকে সচেতন করবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রায় ১৬০০ কোটি টাকা বাজেটে দেশের মোট জনসংখ্যার হিসাব নিরূপণ ও জাতীয় সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা ২০২২। এ নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত মতবিনিময় সভার মূল প্রবন্ধে জনশুমারি বিস্তারিত তুলে ধরা হয়। ১৫ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২১শে জুন পর্যন্ত ৭ দিন সারা দেশে খানা জরিপ ও তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। দেশের কোনো নাগরিক যেন বাদ না পড়ে সেজন্য জনশুমারিকে কেন্দ্র করে খোলা হয়েছে ৪০টি হটলাইন। মতবিনিময় সভায় সাংবাদিক, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। ভোলায় বাণিজ্যিকভাবে ও আধা নিবিড় পদ্ধতিতে দেশি জাতের মুরগি পালন করছেন খামারি। লাভবান হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। আধা নিবিড় পদ্ধতির সাফল্যে এর প্রতি আগ্রহী হয়ে উঠেছেন অন্য উদ্যোক্তারাও। ভোলা থেকে হারুন রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন গ্রামে আধা নিবিড় পদ্ধতিতে পরিবেশ সম্মতভাবে দেশি জাতের মুরগি পালন করছেন খামারিরা। 2 উপজেলার 800 পরিবারকে এই পদ্ধতিতে মুরগি পালনের সুযোগ করে দিয়েছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প। বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। তো আমি এক জায়গায় ট্রেনিং নিয়েছিলাম মুরগির বাচ্চা কিভাবে পালতে হয়, দেশি মুরগির বাচ্চা ছোট থেকে ভ্যাকসিন দিয়ে কিভাবে রোগমুক্ত ভালো করে পালা যায়, বিক্রি করেও স্বাবলম্বী হচ্ছি। আমার ডিম কভার না দিলে অন্যের আইনাও ফুটাইতেছে, সেইখানে ওনারাও আমাকে টাকা দিতেছে, সেই ক্ষেত্রে আমার কারেন্ট বিল মোটামুটি খরচটা আমার অ্যাভারেজ হয়ে ওঠে। অভিষেকের মুরগি দিছে, সেই মুরগি আমি পালি বেশি কিছু খাই, আর দিলে আমার কোনো লাভ মানে এটা পালার পরে আমার এতটুকু মানে বোঝা হয়েছে যে সামনে আরো পামু, ঠিক আছে, বা আরো পালার ইচ্ছা আছে। মুরগিগুলো বড় হওয়ার পরে
ডিম পারছে, ডিম পারার পরে কিছু মেশিন দিয়েছিল, একটা মেশিন দিয়েছে, মেশিন দিয়ে আমি বাচ্চাগুলা ফুটাইছি, ফুটাই আমি কিছু মোটামুটি লাভবান হয়েছি। উদ্যোক্তাদের বিভিন্ন সময়ে পরিবেশ সম্মতভাবে দেশি মুরগি পালনের ওপর প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ ও মুরগির বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর মেশিন এবং দেশীয় জাতের মুরগির বাচ্চা দেওয়া হয়েছে। সহজ শর্তে উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পের পক্ষ থেকে এগুলো বাজারজাত করারও ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দেশি মুরগিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য গ্রামীণ জনউন্নয়ন সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সেফ প্রকল্পের মাধ্যমে ভোলার দুইটি উপজেলার 3টি শাখার মাধ্যমে আমরা কাজ শুরু করি। হারিয়ে যাওয়া দেশি মুরগি আবার আমাদের মাঝে ফিরে আসবে এবং আমাদের দেখা দেখি অন্যান্য চাষিরা এই দেশি মুরগি পালনে উৎসাহ লাভ করবে। আমাদের ডেইরি উন্নয়ন একটি প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে আমরা জনউন্নয়ন সংস্থাকে ইনকিউবেটর সহ অন্যান্য টেকনিক্যাল যে জিনিসপত্র দরকার হবে সেগুলো আমরা আমাদের সাথে একটা চুক্তি এবং সেই চুক্তি অনুযায়ী তাদেরকে সরবরাহ করার একটা মিটিং আলোচনা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তারা বাড়িতে বসেই মুরগি ও বাচ্চা বিক্রি করছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নীলফামারী কিশোরগঞ্জের রাস্তার পাশে সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হচ্ছে। পুরো উপজেলার 18 কিলোমিটার সড়কে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে স্থানীয় পেশাজীবীদের সংগঠন নান্দনিক কিশোরগঞ্জ গড়ি। আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। নীলফামারীর কিশোরগঞ্জ খোকার বাজার থেকে মাগুরা চেকপোস্ট পর্যন্ত রাস্তার পাশে শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হচ্ছে। এর মধ্যে কৃষ্ণচূড়া, জারুল, পলাশ ও সোনালু অন্যতম। গ্রিন আর্থ সেফ হার্ট প্রতিপাদ্যে এই কর্মসূচি করেছে স্থানীয় পেশাজীবী সংগঠন একটি নান্দনিক কিশোরগঞ্জ গড়ি। পরিবেশ রক্ষায় জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা পালন করবে এবং একই সঙ্গে এখানকার যে সৌন্দর্য বৃদ্ধির যে কাজটা রয়েছে সেটাও করবে। ক্লাইমেট চেঞ্জ জনিত যে সমস্যা, এই গাছ সেই সমস্যা থেকে রক্ষা করবে। নান্দনিক কিশোরগঞ্জ গড়ি বলতে নান্দনিকতা শুধু এই অবয়বের মধ্যেই নয়, মানসিক নান্দনিকতা বৃদ্ধি করবার জন্য আমাদের এই প্রচেষ্টা। উদ্যোগের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। মানসিকতার বিকাশে এগুলি যে ভূমিকা রাখবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই জন্য এই বৃক্ষ আমরা রোপণ করছি। এই বৃক্ষটি কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের। কিশোরগঞ্জে যারা পেশা শ্রেণীর মানুষ যারা এখানে জড়িত রয়েছেন, আমার পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করি। প্রকৃতি প্রেমীদের আশা শুধু সৌন্দর্যবর্ধন নয়, পরিবেশ উন্নয়নেও অবদান রাখবে বৃক্ষগুলো। নীলফামারী থেকে আনোয়ারুল আলম, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএক্স সূচক 39 পয়েন্ট কমে 6,391 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 379টি কোম্পানির 798 কোটি 19 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 161 কোটি 79 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 84টির, কমেছে 253টির এবং অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ারের দাম। এবারে পার্টেক্স ফার্নিচার খেলার খবর।